হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার এই চ্যানেল সিনেস গল্পতে। আমি আজকে আপনাদের জন্য আমির খান প্রোডাকশনে নতুন সিনেমা 'সিতার জামিন পার' তার এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়ে গেছি। এটা একটি হার্ট ওয়ার্মিং ফ্যামিলি সিনেমা, যেটা আপনি দেখতে পারেন। এখানে কিছু স্পেশাল চাইল্ড বাচ্চাদের, যেরকম ধরুন অটিজম, ডাউন সিনড্রোম আছে, সেই সব বাচ্চাদের নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়েছে, যেটি 20শে জুন আপনাদের কাছের প্রেক্ষাগৃহে রিলিজ করেছে। এখনো হয়তো আপনাদের অনেক, অনেক কাছের প্রেক্ষাগৃহে এই সিনেমাটি চলছে। আপনারা গিয়ে দেখতে পারেন। এটা একটা যথেষ্ট ভালো সিনেমা। এটা 'তারে জামিন পার' সিনেমাটি যে আছে, তারই সিক্যুয়াল, কিন্তু কোনো মিল নেই। কিন্তু কাহিনীর ধরনটা একই রকমই আছে। তো শুরু করা যাক আমির খানের 'সিতারে জামিন পার' সিনেমাটির এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখানো হয় যে আমির খান একটি দিল্লি কলেজের বাস্কেটবলের অ্যাসিস্ট্যান্ট কোচ এবং তার একটা সিনিয়র কোচও থাকে। তো সবাই দেখা যায়, খেলা শুরু আগে সবাই তাকে প্রণাম করে খেলতে ঢুকেছে এবং তাদের কলেজ ন্যাশনাল ফুটবল বাস্কেট টিমে আলটিমেটলি জিততেও হেরে যায় এবং তখন সে তার সিনিয়র কোচকে গাল দেয় যে আপনার ট্রেনিং ভুল ছিল, তাই জন্য আমার ছেলেরা হেরে গেছে। এবং সিনিয়র কোচের সাথে একটা ঝামেলা বাঁধে এবং সেখানে সে তার সিনিয়র কোচকে একটি চড় মারে এবং তার জন্য তাকে কলেজের ওখান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। দুঃখে এবং তার কলেজের টিম হেরে যাওয়ার দুঃখে সে মদ খেতে শুরু করে এবং মদ খেয়ে যখন ড্রাইভিং করতে থাকে, সেই ড্রাইভিংয়ে সে গিয়ে একটি পুলিশ অফিসারের ভ্যানকে হিট করে এবং তাদেরকে ঝগড়া করতে শুরু করে যে আপনারা গলত পার্কিং করেছেন, সেই জন্য আমার অ্যাক্সিডেন্টটা হয়েছে। পুলিশরা তখন বুঝতে পারে যে মদ খেয়ে আছে এবং তার টেস্টিং করে ইঞ্জেকশন নিয়ে যে এই মদ খেয়ে আছে কিনা, তার জানা যায় যে সে মদ খেয়েছিল। তো সেই মুহূর্তে তাকে জেলে ঢুকিয়ে দেয় এবং তার ধরে এসে পরের দিন তাকে জামিন করে নিয়ে যায় এবং নেক্সট দিন দেখানো হয় যে তাকে কোর্টের হিয়ারিংয়ে তাকে ডাকা হয়েছে এবং সেখানে তাকে শাস্তিমূলক সামাজিক কিছু কাজকর্ম করতে দেওয়া হচ্ছে, যাতে সে বাইরেই থাকে, জেলের মধ্যে না যেতে হয়। তো সামাজিক কাজ বলতে তাকে বলা হয়েছে একটা স্পেশাল চাইল্ডের আশ্রম আছে, সেইখানে গিয়ে বাচ্চাদেরকে বাস্কেটবল ট্রেনিং দিতে হবে। আমির খান তখন বলে যে আমি পাগলদেরকে ট্রেনিং দিতে পারবো না। তো আদালতে সে স্পেশাল চাইল্ড বাচ্চাদেরকে পাগল বলার জন্যে তাকে প্রথমে ১,০০০, তারপর আবার যখন পাগল বলে তাকে ২,০০০, তারপর আবার যখন পাগল বলে তখন ৫,০০০ টাকা ফাইন করা হয় এবং সে রেগে যায় যে পাগলদেরকে পাগল বলা যাবে না কেন। তো যাই হোক, ৫,০০০ টাকা জরিমানা আর ৩ মাসের বাস্কেটবল ট্রেনিং দেওয়ার উদ্দেশ্যে তাকে ছেড়ে দেওয়া হয় এবং সেখান থেকে দেখা যায় তার বাড়িতে গিয়ে সে তার মাকে বলছে যে মা, পাগলদেরকে পাগল বললে প্রবলেম কী আছে? তার মা তখন বলে, তাহলে যে নাটাদেরকে নাটা বললে প্রবলেম কী আছে? তুই যে নাটা, তোকে সবাই যখন নাটা বলে তুই তাহলে রেগে যাস কেন? এটা সব নিজস্ব নিজের ব্যাপার। তুইও তো নর্মাল, তারাও নর্মাল, তারা তাদের কাছে নর্মাল। তো তারা তাদের কাছে নর্মাল, যখন তারা স্পেশাল, তো ভগবান তাদেরকে সেইভাবে পাঠিয়েছে। তো তুমি কেন তাদেরকে পাগল বলছো? তারা স্পেশাল, ঠিক আছে? তাদের জন্মগত অটিজম, ডাউন সিনড্রোম আছে, তার মানে এই নয় যে তারা পাগল বা অন্য কিছু। তুমিও তো নাটা, তাহলে তোমাকে সবাই নাটা বলে নাকি? কেউ তো বলেনি। তার ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার যে কমজোরি আছে সেটা কাটিয়ে কীভাবে তুমি পরিবেশের সঙ্গে মেনে ওঠো, এটাই হচ্ছে দেখার বিষয়। এটার জন্য আমাদের কিছু কিছু লোকের দৃষ্টিভঙ্গিতে নানা রকম আমাদের মনে হয়, আমরা সেটা বলে থাকি, কিন্তু এটা বলা কখনোই উচিত নয়। তার মা বোঝানোর পরে সে আবার গেল ওই আশ্রমেতে বাচ্চাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য এবং সেখানে গিয়ে তাদের প্রিন্সিপালের সঙ্গে দেখা করে এবং সে বাচ্চাদের সঙ্গে মোলাকাত করার পরে যে তাদের ট্রেনিং শুরু করে, সে তখন ভেবে আসে যে আমি এদেরকে কীভাবে শেখাবো। তো এর মাঝেই দেখা তাদের প্রিন্সিপাল জানায় যে আপনি যেহেতু কোচ হিসেবে এসে চলে এসেছেন, তাহলে আমি স্পেশাল চাইল্ডের বাচ্চাদের যেটা একটা বাস্কেটবল ট্রেনিং আছে, সেই ট্রেনিংয়ে এই কম্পিটিশান আছে, কম্পিটিশানে আমি নাম দিয়েছি এবং আশা করছি আপনি জিতাবেন এদেরকে ভালো ট্রেনিং দিয়ে। এরপরে আমির খান এই বাচ্চাগুলোকে শেখাতে শুরু করে এবং ধীরে ধীরে জানতে পারে যে এদের অ্যাকচুয়ালি কন্ডিশন কী। এরা প্রত্যেকেই হচ্ছে আশেপাশে কোনো কোনো ব্যক্তিদের ছেলে, যাদের কোনোভাবে জিনগত একটা এফেক্ট হওয়ার জন্যে এই প্রবলেমগুলো শুরু হয়েছে এবং তাদের প্রিন্সিপাল বলে যে আপনি যতটুকু না জানেন, এর বাবা মাদেরকে জিজ্ঞেস করবেন যে তারা যারা মানুষ করছে, যে তারা আপনার এদের সম্পর্কে আরও বেশি বলবে যে কেন এরকম প্রবলেম আসতে পারে। যে আমাদের শরীরে যে 22টি ক্রোমোজোমের জায়গায় যখন 23টি হয়ে যায় এবং তার ফলে যে একটা বাচ্চার শরীরে কতটা বড় ইমপ্যাক্ট পড়ে, সেই নিয়ে তাদের বাবা মারা ছাড়া আর কেউ বলতে পারবে না যে এসব ক্রোমোজোমকে খেলায় রে বাবু। এরপরে যখন সে জানতে শুরু করে যে প্রত্যেকটা বাচ্চাই কিছু না কিছু করে, কেউ পার্কিংয়ে হচ্ছে তোমার পার্কিং বয় হিসাবে থাকে, কেউ হচ্ছে হোটেলে বাসন মাজে, কেউ হচ্ছে গাছপালা নিয়ে গার্ডেনে থাকে, কেউ কুত্তার দেখাশোনা করে। এই জন্য তাদেরকে এরকম দেখে মনে হয়। কেউ জলকে ভয় পায়, ছোটোবেলায় কেউ জলে ডুবতে ছিল বলে। তো এই যে এরকমভাবে ধীরে ধীরে যখন আমির খান সব জানতে পারে এবং তাদের সঙ্গে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় এবং তাদেরকে ভালোভাবে ট্রেনিং দিতে শুরু করে এবং যাদের কথাবার্তা যে বুঝতে পারতো না, সেই আমির খান কিনে ধীরে ধীরে একদম এমন অ্যাটাচড তৈরি হয়ে গেল যে সে
আর এদের ছেড়ে যেতে চাইছিল না, এরকম একটা ম্যাটার হয়ে গেছিলো। কিন্তু তবুও সে তার ওয়াইফ যখন তাকে বলেছে এবার আমাদের একটা বাচ্চা নেওয়া দরকার, যেটা নিয়ে তাদের মধ্যে সমস্যা চলছিল, সে তখন ভয় পাচ্ছিল যে আমাদের ছেলেও যদি ভবিষ্যতে এরকম হয় তাহলে কী করা যাবে, কেন আমি এরকম একটা ছেলেকে পৃথিবীকে আনবো। তখন তার বউ বলে যে এটা ভগবানের খেলা, এটা কেউ জানে না যে কী হতে চলেছে। এবং তার বাচ্চা মানে স্পেশাল বাচ্চাগুলো শুনে ফেলে। এতে সে বলে যে দেখুন আমরাও কি বাঁচছি না, না আমরা পাচ্ছি না, ভগবান যেটা দিয়েছে সেইভাবেই তো আমাদেরকে বাঁচতে হবে। তো এই কথা শোনার পরে আমির খানের মন গলে যায় এবং সে একটু ইমোশনাল হয়ে যায়। এবং এরপরে ধীরে ধীরে তাদেরকে সমস্ত কম্পিটিশানে ভালো করে খেলতে বলে এবং তারা ধীরে ধীরে খেলতে শুরু করে এবং একের পর এক কম্পিটিশান জিতে যায়। কিন্তু লাস্ট কম্পিটিশানে যাওয়ার জন্যে তাদের কাছে পয়সা থাকে না। প্রিন্সিপাল বলে আমি ভেবেছিলাম যে এরা এতদূর পৌঁছতে পারবে না ফাইনাল পর্যন্ত, তাই হিসেবে আমি সব টাকা খরচা করে ফেলেছি। আমির খান যেহেতু এদের সাথে একটা অ্যাটাচড হয়ে গিয়েছিলো এবং এদেরকে এত সুন্দরভাবে খেলা শিখিয়েছিল, তো আমির খানের একটা কনফিডেন্স তৈরি হয়ে গেছিলো যে এরা জিততে পারে। তো আমির খান পয়সা প্রিন্সিপালের কাছে না থাকা সত্ত্বেও সে একটা ফ্রডগিরি করে তার ওয়াইফের সাথে এবং তারপরে একটি বাস জোগাড় করে আর ফ্লাইটের টিকিট বাগেরা সব জোগাড় করে যে বাইরে গিয়ে খেলার জন্যে। তো সেইখানে সে তার পুরো টিমকে নিয়ে যায় এবং সেখানে তারা খেলা স্টার্ট করে এবং খেলতে গিয়ে দেখে যে তারা অলমোস্ট জেতার পথে ছিল, কিন্তু লাস্ট মোমেন্টে জিততে পারে না। তো আমির খানের এতে খুব মন খারাপ হয়ে যায় এবং মন খারাপ হয়ে সে উদাস হয়ে যায়। তারপরে যখন আবার ফিল্ডের দিকে তাকিয়ে দেখে যে তার সমস্ত টিমের ছেলেরা হাসছে, আনন্দ করছে, কারণ তাদের কেউ না কেউ জিতে গেছে। কারণ খেলাটা ছিল স্পেশাল চাইল্ড ভার্সেস স্পেশাল চাইল্ড। তো যেই দলই জিতুক এতে তাদের কোনো যায় আসে না, তারা শুধু আনন্দ করছে যে এবং একসাথে সবাই প্রাইজ নিতে চলে গেছে। কোন দল জিতছে এতে কোনো ম্যাটার করে না। তো আমির খান বুঝলো এদের কাছে হার জিতটা ম্যাটার করে না, এদের কাছে হচ্ছে আনন্দটাই ম্যাটার করে, খেলাটাই ম্যাটার করে। তো এবার এদের আনন্দ দেখে আমির খানও খুব খুশি হয় এবং রানার্স দলের প্রাইজ নিয়ে চলে আসে এবং দেখানো হয় যে আমির খানের 3 মাস কমপ্লিট হয়ে গেছে। তো আমির খানকে এবার যেতে হবে। তো সেইখানে আমির খান তখন তাদেরকে ছেড়ে আসার জন্য মন কেমন কেমন করছে এবং নতুন কোচ যে তাদেরকে দেখে তাকে ডেকে ডেকে বলে যে এরকম ব্যাপার, এর কথা তুমি বুঝতে তো অসুবিধা হবে, তবে ধীরে ধীরে বুঝতে পেরে যাবে, এ খেলতে ভালো পারে, এ কাজ করে, এই কাজ করে। তো আমি জাস্ট দেখানো হচ্ছিলো যে আমির খান এত গেট ইমোশনাল টাচ হয়ে গেছে এদের সাথে যে সে আর ইচ্ছা হয়নি তখন, তো ইচ্ছা হয় না সেখান থেকে। তো এতে দেখানো হচ্ছে যে ছেলেগুলোর মানে এতে খুব কোনো ম্যাটারই করে না, মানে এদের কাছে ইমোশনাল সেরকম কোনো ম্যাটার করছে না যে আমির খান ছেড়ে চলে যাচ্ছে, এদের দুঃখ হবে সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু তারা খুশি আছে এবং তাদের স্যারকে বলছে, হাসি মুখে তারা বিদায় দিচ্ছে এবং বলছে যে আপনার তো 3 মাস কমপ্লিট হয়ে গেছে স্যার, আপনাকে তো যেতেই হবে, এতে কোনো রকম মানে দুঃখ পাওয়ার কিছু নেই, আপনি ইমোশনাল হয়ে গেছেন। এভাবে সবাই তাকে একসাথে জড়িয়ে ধরে একটা হাসির মুহূর্ত তৈরি হয়। এরপরে দেখানো হয় যে আমির খানের যে বস ছিল সে রিটায়ার করতে চলেছে এবং সে তখন ফোন করে জানায় যে দেখো তোমার মতো ভালো মানুষ হয় না, তুমি হয়তো মানুষটা মানে বাইরে থেকে খারাপ কিন্তু ভিতর থেকে অনেক ভালো, তাই আমি তোমার নামই রেকমেন্ড করেছি আমার পোস্টের জন্য। তো এরপরে দেখানো হয় যে আমির খান ওইখানে সিনিয়র পোস্টে জয়েন করেছে তার কোচের বদলে এবং সে তার লাইফ শুরু করেছে এবং সে তার বাচ্চা নেওয়ার প্ল্যানিং শুরু করেছে। তো এইভাবে দেখানো হয় যে বাচ্চা স্পেশাল হোক বা যাই হোক তাদের কাছে তাদের মনটা হচ্ছে একদম শিশুর মতো। তো শিশুর মতোই তাদের সাথে ব্যবহার করা উচিত এবং ওদেরকে কোনো রকম পাগল বা নানা ধরনের যে আমরা যে ইয়ার্কি ঠাট্টা করি সেগুলো করা উচিত নয় পাগল বলে। তারাও একটা মানুষ, তারা তাদের মতো মানুষ, তারাও খেটে খাচ্ছে, এনজয় করছে, মস্তি করছে। তো তাদেরকে তাদের মতো করেই রাখুন, কোনো রকম তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না। এটাই ছিল সিতারে জামিন পার। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোই, এই ছোট্ট ছোট্ট মানুষগুলোই যারা স্পেশাল, তারাই হচ্ছে আমাদের কাছে একটা তারা বা নক্ষত্রের মতো, যারা দূর থেকে দেখতে ছোট হলেও তাদের মন অনেক বড় এবং তারা সবসময় উজ্জ্বল করে আমাদের পৃথিবীকে আলোকিত করে রাখছে। সিতারে জমিন পর মুভিটি দারুণ হয়েছে।